খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফর্ম 6-এ একটা বিশাল বড় ব্লান্ডার রয়েছে, যা এতদিন কেন্দ্রের নজরে পড়েনি। এবার সুপ্রিম কোর্টে হতে চলেছে চ্যালেঞ্জ। তেহরানে মোতাহারি কমপ্লেক্সে 100 মুজাহিদিনের ভয়ঙ্কর হামলা, নিহত আয়াতুল্লাহ খামেনি। বিবাহিতা কন্যাও এবার সরকারি কর্মীর পরিবার, সার্ভিস রুলসে ঐতিহাসিক বদল নবান্নের। উড়িয়ে দেওয়া হবে আরডিএক্স রাখা কলকাতা সহ বহু জেলার আদালতে। ইমেল ঘটনাকে শোরগোল বাংলায়। পড়াশোনায় চাপ, বিরক্ত হয়ে বাবাকে খুন করলো ছেলে, দেহ টুকরো টুকরো করে নীল ড্রামে ভরলো। ঘটনা জানলে শিউরে উঠবে। আসছি বিস্তারিত খবরে। বাংলায় এবার এসআইআর এর নথি যাচাইয়ে ওড়িশা, ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয় মাল্য বাগচু, বিচারপতি জে ভিপুল পাঞ্চলির বেঞ্চ। এদিনের শুনানিতে উঠে আসে বাংলার আধার জালিয়াতির অভিযোগ প্রসঙ্গ। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী অশ্বিনী উপাধ্যায় মূলত এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি নিয়ে তদন্তের প্রয়োজন বলে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। এই প্রসঙ্গে শুনানি পর্বের শেষে একটি সাক্ষাৎকারে আইনজীবী অশ্বিনী উপাধ্যায় জানিয়েছেন, তিনি এদিন ফর্ম 6 চ্যালেঞ্জ করতে চলেছেন। কিন্তু কেন? তার বক্তব্য, ফর্ম 6-এ একটা বড় ধরনের টেকনিক্যাল গলদ রয়েছে, যা এতদিন কেন্দ্র ঠিক করেনি। ফর্ম 6-এ গলদ কোথায়? আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেন, আমি ফর্ম 6-কে চ্যালেঞ্জ করতে চলেছি। ফর্ম 6-এ একটা বিশাল বড় ব্লান্ডার হয়েছে, যেটা এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। আধার অ্যাক্ট তো বলেই দিয়েছে যে আধার বার্থ সার্টিফিকেট নয়, কিন্তু ফর্ম 6-এ বলা রয়েছে আধার বার্থ সার্টিফিকেট হিসাবে নেওয়া যেতে পারে। কারণ ফর্ম 6 প্রচন্ড গন্ডগোলের, কারণ কেন্দ্রীয় সরকার এখনো ফর্ম 6-কে বদলায়নি। ফর্ম 6 কি? ফর্ম 6 হলো নতুন ভোটার হিসাবে নাম অন্তর্ভুক্তির আবেদনপত্র। যে ব্যক্তি আগে ভোটার তালিকায় নাম তোলেননি বা অন্য এলাকা থেকে এসে নতুন কেন্দ্রে ভোটার হতে চান, তিনি এই ফর্ম পূরণ করবেন। 18 বছর পূর্ণ হওয়া নাগরিকরা ফর্ম 6 জমা দিতে ভোটার তালিকায় নাম তুলতে পারেন। অন্য বিধানসভা বা বুথ থেকে চলে গেলে নতুন এলাকায় নাম তোলার জন্য একটি ব্যবহার হয়। এসআইআর চলাকালীন নির্বাচন কর্তৃপক্ষ আবেদন যাচাই করে সঠিক তথ্য নিশ্চিত করে। এই প্রক্রিয়া পরিচালনা করে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। আবেদনকারীর তথ্য দ্রুত মিলিয়ে দেখা যায়। একই ব্যক্তির একাধিক ভোটার আইডি যেন না হয়, নাম, জন্ম তারিখ ইত্যাদি মিলিয়ে নেওয়া হয়। আর ঠিক এখানেই গলদ রয়েছে, তেমনই দাবি আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। তিনি এ বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনতে চলেছেন। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশের একটি গোষ্ঠীর দাবি, প্রায় 100 বন্দুককার খামেনির প্রাসাদে হামলা চালায়। ওই অভিযানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এ নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। ইরানের পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন দাবি করেছে, তারা সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি কমপ্লেক্সে সশস্ত্র হামলা চালিয়েছে। মোতাহারি কমপ্লেক্সে রয়েছে দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং খামেনির বাসভবনও রয়েছে। সেখানে হামলা লক্ষ্য ছিল। সংগঠনটি আরও জানিয়েছে, এই অভিযানে তাদের 100 জনের বেশি সদস্য অংশ নিয়েছিলেন। তাদের দাবি, এতে শাসক পক্ষের ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে এবং তাদের নিজেদের পক্ষেও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে এখনো পর্যন্ত এই দাবির পক্ষে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক বড় কোনো গণমাধ্যমও ঘটনাটি যাচাই করে নিশ্চিত করেনি। বিরোধী গোষ্ঠীর সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট করেছে, যেখানে কমপ্লেক্সের আশেপাশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথা বলা হয়েছে। অ্যাম্বুলেন্সে ছোটাছুটি, বাড়তি নিরাপত্তা এবং সাইবার হামলার অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে। দাবি করা হয়েছে, ওই সাইবার হামলার মাধ্যমে অল্প সময়ের জন্য খামেনি বিরোধী বার্তা প্রচার করা হয়েছে। ওইসব দাবির পরেও ইরানের সরকারি মিডিয়া এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জারি করেনি। পর্যবেক্ষকদের সন্দেহ, এর অর্থে বিভিন্ন সাহসী হামলার ইতিহাস রয়েছে। তবে অনলাইনে এমন সব খবর ছড়ানো হয়েছে, সেখানে দাবি করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা নিহত বা গুরুতর আহত হয়েছেন।
এমকে পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন ইরানের প্রধান বিরোধী দলগুলির মধ্যে একটি, যা ইরানের বাইরে থেকে কাজ করে। গোষ্ঠীটি 1965 সালে ইরানে প্রতিষ্ঠিত হয়। শুরুতে তারা শাসক শাহ পল্লবী রাজবংশের বিরুদ্ধে লড়াই শুরু করে। 1970-এর দশকে শাহ সরকারের এবং মার্কিন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বোমা হামলা চালিয়েছে। 1978 থেকে 1979 সালের ইসলামী বিপ্লবের সময় তারা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির পাশে দাঁড়ায়, কিন্তু বিপ্লবের পর তেহরানের নতুন নেতৃত্বের সঙ্গে তাদের মতবিরোধ হয় এবং গোষ্ঠীটি নিষিদ্ধ হয়ে যায়। এরপর তারা নির্বাসনে চলে যায় এবং সেখান থেকে ইরানি সরকারের বিরুদ্ধে বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্পের কাছে পেন্টাগন ইরান সম্পর্কিত সম্ভাব্য সামরিক বিকল্পগুলি তুলে ধরেছিল। ওই সব বিকল্পের মধ্যে রয়েছে খামেনি এবং তার ছেলে মুজতাবা খামেনিকে হত্যা করা। রাজ্যের সরকারি ও পেনশনারদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এতদিন বিয়ে হয়ে গেলে অনেক ক্ষেত্রে মেয়েরা পরিবারের সদস্য হিসাবে ধরা হতো না। এবার সেই নিয়মে বড় বদল আনলো অর্থ দপ্তর। নতুন নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিবাহিতা কন্যারাও সরকারি কর্মীর পরিবারের বৈধ সদস্য হিসাবে গণ্য হবেন। সংবিধানের 309 অনুচ্ছেদের ক্ষমতা বলে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। এই সংশোধনের সবচেয়ে বড় দিক হলো ডেথ গ্র্যাচুইটির ক্ষেত্রে পরিবার শব্দের পরিধি বাড়ানো। আগে অনেক সময় বিবাহিতা কন্যারা এই সুবিধার বাইরে থাকতেন, কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, এখন থেকে বিবাহিতা কন্যা ও সরকারি কর্মীর পরিবারের সদস্য হিসাবে গণ্য হবেন এবং প্রাপ্য সুবিধা পাবেন। নতুন নিয়ম অনুযায়ী পরিবারের সদস্য হিসাবে ধরা হবে স্বামী বা স্ত্রী, পুত্র, সৎপুত্র সহ কন্যা, অবিবাহিতা, বিবাহিতা, বিধবা, বিবাহ বিচ্ছিন্না এবং সৎকন্যা অন্তর্ভুক্ত। পিতা ও মাতা, 18 বছরের কম বয়সী ভাই, অবিবাহিতা বা বিধবা বোন। অর্থাৎ কন্যার বৈবাহিক অবস্থার উপরে আর কোনো বাধা থাকছে না। সার্ভিস বুকের নাম কাটা যাবে না। প্রশাসনিকভাবে এতদিন একটি প্রথা চালু ছিল, মেয়ের বিয়ে হয়ে গেলে তাকে আর নির্ভরশীল হিসাবে ধরা হতো না এবং সার্ভিস বুক থেকে তার নাম বাদ দেওয়া হতো। অর্থ দপ্তরের নতুন নির্দেশিকায় সেই প্রথা বাতিল করা হয়েছে। এখন স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, বিয়ে হয়ে গেলেও সার্ভিস বুকে মেয়ের নাম নথিভুক্ত রাখতে হবে। বৈবাহিক অবস্থার পরিবর্তনের কারণে কোনোভাবেই তার নাম সরকারি নথি থেকে মুছে ফেলা যাবে না। নথি অনুযায়ী নবান্ন তরফে এই নির্দেশিকা 20 ফেব্রুয়ারি 2026 তারিখে জারি হয়েছে। আরও জানানো হয়েছে, এই নিয়ম চালুর আগে যদি বিবাহিতা বা বিবাহ বিচ্ছিন্না কন্যাকে নিয়ে কোনো ডেথ গ্র্যাচুইটির আবেদন বা মামলা অমীমাংসিত অবস্থায় থেকে থাকে, তবে সেগুলিকে নতুন সংশোধিত নিয়ম মেনে পুনর্বিবেচনা করা যেতে দ্রুত নিষ্পত্তি করতে হবে। এর ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একাধিক ফাইলে এবার গতি আসার সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন এই সংশোধনের ফলে রাজ্যের বহু সরকারি কর্মী ও তাঁদের পরিবার সরাসরি উপকৃত হবেন বলেই প্রশাসনিক মহলে মনে করা হচ্ছে। সকালে হঠাৎই রাজ্যের একাধিক আদালতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যে বিস্ফোরণের হুমকি দিয়ে বিচারকদের একটি ইমেইল পাঠানো হয়। মুহূর্তের মধ্যেই আদালত চত্বরে তৈরি হয় চাঞ্চল্য। তাড়াতাড়ি করে পুরো ভবন ফাঁকা করে দেওয়া হয়। শুরু হয়ে যায় তল্লাশি। সবথেকে আগে হুমকির মেল পৌঁছায় পশ্চিম বর্ধমান জেলা এবং দায়রা জজ আদালতের মুখ্য বিচারকের কাছে। সকাল প্রায় 11টা নাগাদ পাঠানো হয় সেই মেল। সেই মেইলের বার্তায় দাবি করা হয় যে আদালত চত্বরে বোমা রাখা হয়েছে এবং দুপুর 1টার মধ্যে বিস্ফোরণ ঘটবে। সেই সময় আদালতে একটি জামিনের শুনানি চলছিল। বিচারক দেবপ্রসাদ নাথ বিষয়টি জানার পরেই গোটা ইজলাসে হুলস্থুল পড়ে যায়। তাড়াতাড়ি পুলিশ এবং বোমা স্কোয়াড পৌঁছে তল্লাশি শুরু করে দেয়। এই ঘটনায় কিছুক্ষণের মধ্যেই সেই একই ধরনের মেইল পৌঁছায় কলকাতার ব্যাংশাল কোর্ট, দুর্গাপুর আদালত এবং নগর দায়রা আদালতেও। আইনজীবী এবং আদালত কর্মীরা কোর্টরুম ছেড়ে বাইরে বেরিয়ে চলে আসে। সমস্ত জায়গায় পুলিশ কুকুর এবং মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো শুরু হয়, তবে কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। সেই একই হুমকি হুগলির চুঁচুড়া জেলা আদালতেও পৌঁছায়। জেলা জজের কাছে পাঠানো সেই মেইলে আরডিএক্স বিস্ফোরণের কথাও উল্লেখ করা ছিল। সাথে সাথে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশেষ শাখা সক্রিয় হয়ে যায়। আদালতের ভেতরে যাতে আতঙ্ক না ছড়ায় সেদিকেও নজর রাখা হয়। উল্লেখ্য, সর্বোচ্চ আদালতের নির্দেশের পর অনেক বিচারক বর্তমানে ভোটার
তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআর সংক্রান্ত কাজে ব্যস্ত। এই হুমকির সাথে তার কোনো যোগ আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে আতঙ্ক ছড়ানোর জন্য এই ভুয়ো মেল পাঠানো হয়েছে, তবু ঝুঁকি না নিয়ে সব জায়গায় কড়া তল্লাশি চালানো হয়েছে। কারা এর নেপথ্যে রয়েছে তাও জানার চেষ্টা চলছে। উত্তরপ্রদেশের লখনৌ শহরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বাবাকে খুন করে দেহ টুকরো করে ফেলার অভিযোগ উঠেছে এক 21 বছরের এক যুবকের বিরুদ্ধে। মৃত ওই ব্যক্তির নাম মনোবেন্দ্র সিং, বয়স 50। অভিযুক্ত তার ছেলের নাম অক্ষত সিং। পুলিশ জানিয়েছে যে মনোবেন্দ্র সিং নিখোঁজ থাকার অভিযোগের তদন্ত করতে গিয়েই আসল ঘটনাটি সামনে এসেছে। তিনি ওষুধ এবং মদের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তের সময় ছেলেকে জেরা করা হয়। জেরা করলে সে ভেঙে পড়ে এবং খুনের কথা স্বীকার করে নেয়। পুলিশের দাবি যে 20 ফেব্রুয়ারি ভোর 4:30 নাগাদ বাবা এবং ছেলের মধ্যে ভবিষ্যৎ নিয়ে তীব্র ঝগড়া বাঁধে। মনোবেন্দ্র চান ছেলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে ডাক্তারি নিয়ে পড়াশোনা করুক, কিন্তু তার ছেলে অক্ষত তাতে রাজি ছিল না। এই নিয়েই প্রায়শই অশান্তি হতে থাকতো। একবার বাড়ি ছেড়েও চলে গিয়েছিল সে। সেই ঝগড়ার কারণে রাগের মাথায় বাবাকে গুলি করে দেয় বলে অভিযোগ। এরপর প্রমাণ লোপাট করার চেষ্টা করে অক্ষত। 3 তলা থেকে দেহ নামিয়ে 1 তলার ফাঁকা ঘরে নিয়ে চলে যায়। দেহের অংশ কেটে ফেলে কিছু অংশ বাইরে ফেলে দেয় এবং বাকি অংশ একটি নীল ড্রামে লুকিয়ে রাখে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি তার বোন দেখে ফেলায় বোনকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে সে। খবর পেয়ে পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে। অভিযুক্তকে ইতিমধ্যে আটক করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রাসঙ্গিক ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।